আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি দুবারা আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরো ভালো থাকতাম, ভালো লাগতো যদি সরাসরি তোমাদের সাথে ক্লাস নিতে পারতাম। যাই হোক, আল্লাহ চাহেন তো আমরা খুব শীঘ্রই আবার শ্রেণীকক্ষে গিয়ে তোমাদের সামনে নিয়ে শ্রেণী কার্যক্রম চালাতে পারবো ইনশাল্লাহ। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শিরোনাম মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই কিছু মনে আছে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সে সব অভাব বা সকল প্রয়োজনীয় জিনিস পেতে পারে না। এই জন্য কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে, কতটুকু ভোগ করবে, এগুলো ব্যাখ্যা করার জন্য অর্থনীতি একটি রেখার উৎপত্তি হয়েছে। সেই রেখাটির নাম তোমরা হয়তো এখনো জানো না, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের আজকের পাঠ উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে বলা হয় পিপিসি। এব্রিভিয়েশন তোমাদের জানতে হবে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। আজকের পাঠ শেষে তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বলতে পারবে। উৎপাদন সম্ভাবনার সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারবে। উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। আজকের পাঠ শেষে তোমরা এই শিক্ষণ ফলগুলো অর্জন করবে। চলো শুরু করা যাক উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে। শুরুতে বলেছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে বলা হয় পিপিসি। যে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সে সকল জিনিস উৎপাদন করে ভোগ করতে পারে না। ফলে সে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে তা ব্যাখ্যা করার জন্যই উৎপাদন সম্ভাবনা রেখা উৎপত্তি। তোমরা জানো রেখা মানে কি, জ্যামিতিতে পড়েছো, রেখা মানে কতগুলো বিন্দুর সমষ্টি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাও কতগুলো বিন্দুর সমষ্টি। এখানে তোমাদেরকে আমি সংখ্যাটা একটু বলে দেই যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। রেখাটার নামই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে যে যে উৎপাদন সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা যে রেখা প্রকাশ করা হয় সেটাই উৎপাদন সম্ভাবনা রেখা। কি বললাম আবার খেয়াল করো, যে উৎপাদন সম্ভাবনা রেখা কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। আমরা একটু লিখে দেখাই
যে উৎপাদন সমন্বয় কি? উৎপাদন সম্ভাবনা রেখা এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। অর্থাৎ একজন উৎপাদনকারীর যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদ দ্বারা সে দুটি দ্রব্যের কি কি পরিমাণ উৎপাদন করতে পারবে তাই এই রেখা প্রকাশ করে। তোমাদের বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞা আছে, তোমাদের কঠিনে যাওয়ার দরকার নাই, তোমরা সহজভাবে যেভাবে বুঝতে পারো সেভাবেই লিখবে। যে উৎপাদন সম্ভাবনা রেখা কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা, যে বিন্দুগুলো যে সম্পদ আছে সেই সম্পদ দ্বারা দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্য উৎপাদনের কথা বলা হয়, যে যে সম্পদ আছে এই সম্পদ দ্বারা শুধু দুটো দ্রব্যই উৎপাদন করে। তাহলে চলো আমরা দেখি কিভাবে কি রেখাটা আঁকা যায়। একটা জিনিস মনে রাখবে যে কোনো রেখা আঁকতে গেলে সূচির প্রয়োজন হয়। প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা সূচি দেখি। উৎপাদন সম্ভাবনা সূচি, মনে করো একজন উৎপাদনকারী এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য, তার যে সম্পদ আছে নির্দিষ্ট সম্পদ, তার চলতি প্রযুক্তি আছে, তা দ্বারা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এই দুটি দ্রব্য উৎপাদন করে। তাহলে কি কোনটা কতটুকু উৎপাদন করে আমরা একটু খেয়াল করি। যদি এক্স সে শূন্য অর্থাৎ কোনো এক্স উৎপাদন না করে তাহলে 150 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে। এই সংমিশ্রণটাকে আমরা বলি এ সংমিশ্রণ। যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করলে হয়েছে, মানে একটা সংমিশ্রণ হলো এ, সেটা কি বোঝায় যে এক্স দ্রব্যের 0 আর ওয়াই দ্রব্যের 150 একক উৎপাদন করা সম্ভব। এই একটা সম্ভাবনা। আরেকটা সম্ভাবনা হচ্ছে সে যদি 100 কিছু উৎপাদন করতে চায়, তাহলে আমি এক্স উৎপাদন করে 50 একক, তাহলে ওয়াই উৎপাদন করে 140 একক। এটা হলো বি সংমিশ্রণ। আবার খেয়াল করো কি বলতেছি, যে উৎপাদনকারী তার যে পরিমাণ সম্পদ তার প্রযুক্তি আছে তা দ্বারা এক্স আর ওয়াই দুটি দ্রব্য উৎপাদন করে। সে যদি কোনো এক্স উৎপাদন না করে অর্থাৎ এক্স এর উৎপাদন যদি 0 হয় তাহলে 150 একক ওয়াই উৎপাদন করতে পারে। এই সংমিশ্রণটাকে আমরা বলতেছি এই সংমিশ্রণ। আবার সে যদি 50 একক এক্স উৎপাদন করে তাহলে সে 140 একক ওয়াই উৎপাদন করতে পারে। তার সম্পদ তো নির্দিষ্ট, একটার উৎপাদন বাড়াইতে গেলে আরেকটার উৎপাদন কমাইতে হবে। এখানে এক্স বাড়াইছে, এক্স আগে ছিল 0 এখন হয়েছে 50, তাহলে ওয়াই আগে ছিল 150 এখন হয়েছে 140। কাজেই এক্স বাড়ানোর জন্য ওয়াই কে কমাইতে হইতেছে। আরেকটা সংমিশ্রণ দেখি, এক্স যদি 100 একক উৎপাদন করতে চায় তাহলে ওয়াইও 100 একক উৎপাদন করতে হয়। এটা হলো সি সংমিশ্রণ। আবার এক্স যদি 140 একক উৎপাদন করতে চায় তাহলে ওয়াই করতে হয় 50 একক। এটা হলো ডি সংমিশ্রণ। আর এক্স এর 150 একক উৎপাদন করতে চাইলে ওয়াই করতে হয় 0, অর্থাৎ ওয়াই কোনো উৎপাদন করতে পারে না। 150 একক এক্স উৎপাদন করলে ওয়াই এর উৎপাদন হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো সূচিটা কি। যে উৎপাদন সম্ভাবনা সূচি, যে যে পরিমাণ সম্পদ আর প্রযুক্তি আছে তা দ্বারা এক্স আর ওয়াই দুটি দ্রব্যের কি কি সংমিশ্রণ উৎপাদন করা যায়। আমরা ধরলাম এখানে 5টা সংমিশ্রণ ধরছি, যে এই 5টা সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। যদি এক্স কোনো উৎপাদন না করে তাহলে ওয়াই উৎপাদন করতে পারে 150 একক, এক্স 50 একক উৎপাদন করলে ওয়াই 140 একক, এক্স 100 একক করলে ওয়াই 100 একক, এক্স 140 একক করলে ওয়াই 50 একক, এবং এক্স যদি 150 একক করে তাহলে ওয়াই কোনো ওয়াই উৎপাদন করতে পারে না। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল যে উৎপাদনকারী যদি তার সম্পূর্ণ সম্পদ দ্বারা শুধু ওয়াই উৎপাদন করে তাহলে 150 একক ওয়াই উৎপাদন করে, আর যদি শুধু এক্স উৎপাদন করে তাহলে 150 একক এক্স উৎপাদন করতে পারে। আর যদি সে দুইটাই উৎপাদন করতে চায় তাহলে বি সি ডি এই সংমিশ্রণগুলোতে তাকে উৎপাদন করতে হয়। এক্স যদি কম করতে চায় 50 একক তাহলে ওয়াই 140 একক, এক্স ও 100 ওয়াই ও 100 এরকম করতে পারলে সি সংমিশ্রণ।
এরকম মানে তার যে সম্পদ আছে এই সম্পদ দ্বারা দুটি দ্রব্য উৎপাদনে এই সংমিশ্রণগুলো উৎপাদন করতে পারে। এই জন্য এর নাম হয়েছে উৎপাদন সম্ভাবনা সূচি। এই সূচি থেকে আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। কিভাবে আঁকতে হয়? তোমরা হয়তো চিত্র কথা শুনলে ভয় পাও, কিন্তু চিত্র খুব সহজ। চিত্র তোমরা বুঝো না এটা বললেও আমি বিশ্বাস করবো না, কারণ তোমরা বর্তমান যুগের ছেলে মেয়ে, তোমরা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলায় যখন তোমাদেরকে সামনে একটা গ্রাফ তুলে ধরে যে কত ওভারে কত রান, সেটা তো তোমরা ঠিকই বুঝো। এইখানেও ঠিক ওই রকমই, যে লম্ব অক্ষ থাকবে, ভূমি অক্ষ থাকবে, দুইটা অক্ষে দুইটা জিনিস দেখানো হবে এবং ওই ওই জিনিসের ভিত্তিতেই চিত্র আঁকা হবে। আমরা ওই রকম ভাবে আঁকি। দেখো, খেয়াল করো যে আমাদের চিত্র আঁকতে গেলে দুইটা অক্ষ লাগে। কি কি অক্ষ? তোমরা এসএসসি তে পড়ে আসছো, গ্রাফ আঁকছো, সেখানে জানো দুইটা অক্ষ, একটা ভূমি অক্ষ বা এক্স অক্ষ আর একটা লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ। ভূমি অক্ষটা কিরকম থাকে? এই দেখো ভূমি অক্ষ, এটা হলো ভূমি অক্ষ। আর ভূমির উপরে যদি লম্বটা না হয় সেটা হলো লম্ব অক্ষ। তাহলে আমরা এখানে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে গেলে আমরা দুইটা অক্ষে দুইটা দ্রব্য বিবেচনা করি। উৎপাদন সম্ভাবনা রেখায় দুইটা দ্রব্য উৎপাদন দেখানো হয়। তাহলে আমরা ভূমি অক্ষে ধরলাম এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ধরলাম ওয়াই দ্রব্য। ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর নাম কি তোমরা জানো? ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু বা ও বিন্দু। মূল বিন্দু বা ও বিন্দু। তাহলে আমরা খেয়াল করো, এখানে দুইটা দ্রব্য উৎপাদন করা হয়, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। তাহলে ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য নিলাম আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নিলাম। সূচিতে কি দেখা যায়? এক্স যখন 0, ওয়াই তখন 150। তাহলে আমরা আগে লম্ব অক্ষে এবং ভূমি অক্ষ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গড় কেটে নেই। কিভাবে? আমরা এখানে আমাদের সুবিধা মতো প্রতি গড় সমান 20 করে ধরলাম। 20, 40, 60, 80, 100, 120, 140, 160। আমাদের সর্বোচ্চ আছে 150। তাহলে আমরা মিলানোর জন্য 160 পর্যন্ত নিলাম গড়। তাহলে এক্স অক্ষে সর্বোচ্চ আছে 150, ওয়াই দ্রব্য আছে সর্বোচ্চ 150। তাহলে ওয়াই আমরা 160 পর্যন্ত কেটে নেই। 20, 40, 60, 80, 100, 120, 40, 160। কিভাবে গড়গুলো কাটতে হয় খেয়াল করছো তো? এগুলো তো অনেক সময় তোমরা ভুল করো। অনেক সময় দেখা যায় যে সূচিতে আছে 100, 0, 50, 100, 140, 150। তাহলে অনেক সময় তোমরা কি করো, 160 এর জায়গায় লেখো 0, তারপর 50, তারপর 100, 100, 140 এভাবে লিখতে থাকো তোমরা। কিন্তু এইটা ঠিক না। ঠিক হচ্ছে আমাদের ও বিন্দু থেকে শুরু, ও বিন্দু থেকে ভূমি অক্ষের ডান দিকে, লম্ব অক্ষে উপরের দিকে উঠতে হয়। এভাবে আমাদের গড়গুলো নিতে হয়। সূচিতে যাই থাক, আমাদের গড়গুলো কিন্তু 0 থেকে যে শুরু হয়। 0, 20, 40, 60, 80, 100, 120, 140, 160। এরকম লম্ব অক্ষেও 0-র পরে 20, 40, 60, 80, 100, 120, 140, 160। এখন আমরা এই এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের যে এককগুলো আছে সেগুলো চিত্রে স্থাপন করি। এক্স যখন 0, এক্স 0 কোথায়? তাহলে ও বিন্দুতেই এক্স 0, এক্স এর দিকে কোনো যাবে না। এক্স 0 মানে ও বিন্দুতেই 0। আর ওয়াই হচ্ছে তখন 150। ওয়াই 150 হইলে আমরা কোথায় 150 কোথায় আছে? 140 আর 160 এর মাঝে হচ্ছে 150। তাহলে এটাকে আমরা এ সংমিশ্রণ বলি। তাহলে এ দ্বারা আমরা চিহ্নিত করলাম যে 140 এবং 160 এর মাঝে 150। তাহলে আমরা এ সংমিশ্রণ পেলাম। এখন আমরা বি সংমিশ্রণ কি দেখি। এক্স যখন 50, এক্স 50 কোথায় আছে? 40 আর 60 এর মাঝে। এক্স 50 একক, এই যে 50 হলে লম্ব টানলাম। আর ওয়াই তখন 140 একক, 140 থেকে লম্ব টানলাম। এরা পরস্পর এই বি বিন্দুতে ছেদ করলো। তাহলে যে বি সংমিশ্রণ আমরা পেলাম। এ সংমিশ্রণ পেলাম 140 আর 160 এর মাঝে 150, আর বি সংমিশ্রণ পেলাম 40 আর 60 এর মাঝে 50 আর 140, এই দুটা থেকে লম্ব টেনে। এরপরে দেখি সি সংমিশ্রণে কি আছে? এক্স 100, ওয়াই 100। তাহলে এক্স 100 থেকে টান দিলাম, লম্ব আঁকলাম, ওয়াই 100 থেকে লম্ব আঁকলাম।
এরা পরস্পর এই সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা হলো সি সংমিশ্রণ। এখন ডি সংমিশ্রণে কি আছে? ডি সংমিশ্রণ আছে এক্স 140, এক্স 140 ভূমি অক্ষে 140 থেকে লম্ব আঁকলাম, আর ওয়াই দ্রব্য আছে 50 একক, তাহলে ওয়াই এ 50, 60 আর 40 এর মাঝে এখান থেকে আমরা আঁকলাম, তাহলে এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এখন ই সংমিশ্রণ, ই সংমিশ্রণ কোথায় আছে? এক্স হলো 150, 150 কোথায়? 140 আর 160 এর মাঝে, তখন ওয়াই কত? ওয়াই তখন 0, তাহলে এটা লম্ব অক্ষে কোনো দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এই অক্ষটা হচ্ছে ই বিন্দু, ই সংমিশ্রণ, এটা হলো 140 এবং 160 এর মাঝে এক্স অক্ষ বরাবর। তাহলে এই যে আমরা বিন্দুগুলো পেলাম এ বি সি ডি ই, এগুলো কি? দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ না? যে এই সংমিশ্রণগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই সংমিশ্রণ আমরা যোগ করি, এই দেখো, তাহলে এ ই হলো এক্স এবং ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। এখন যে কোনো সূচি দেওয়া থাকলে তোমরা চিত্র আঁকতে পারবে আশা করি। শুধু তাই না, যে কোনো রেখার সংজ্ঞা দিতে পারলেও তোমাদের পারার কথা। যেমন আবার খেয়াল করো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা এখানে কি দেখো? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া গেছে সেটাই তো উৎপাদন সম্ভাবনা রেখা। তো এ বিন্দু কি করতেছে? এক্স আর ওয়াই দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করতেছে। বি বিন্দু এক্স আর ওয়াই এর সংমিশ্রণ প্রকাশ করতেছে। সি বিন্দু এক্স আর ওয়াই এর সংমিশ্রণ প্রকাশ করতেছে। ডি বিন্দু এক্স ওয়াই এর সংমিশ্রণ প্রকাশ করতেছে। ই বিন্দু এক্স আর ওয়াই দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করতেছে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা, যে বিন্দুগুলো ওই যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব, তাহলে এ বিন্দু কি সংমিশ্রণ প্রকাশ করে? সেটা উৎপাদন সম্ভাবনা রেখা। এ বিন্দু কি সংমিশ্রণ প্রকাশ করে বলতো? এ বিন্দু সংমিশ্রণ প্রকাশ করে এক্স এর 0 আর ওয়াই এর 150 একক। এই বিন্দুতে প্রকাশ পায় যে এই বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে কোনো এক্স উৎপাদন হবে না, 150 একক ওয়াই উৎপাদন হবে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলি যে 0 150, অর্থাৎ এখানে এক্স 0 আর ওয়াই 150। এটা হলো এই সংমিশ্রণ। এখন বি সংমিশ্রণে কি আছে? বি সংমিশ্রণে আছে এক্স 50 আর ওয়াই 140। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আগে কিন্তু আমরা এক্স এর মান লিখি, তারপরে ওয়াই এর মান লিখি, অর্থাৎ আগে ভূমি অক্ষেরটা লিখি, পরে লম্ব অক্ষেরটা লিখি। আগে যদি লম্ব লেখো পরে ভূমি লেখো তাহলে কিন্তু হবে না। তাহলে বি বিন্দুতে কি আছে? বি বিন্দুতে এক্স আছে 50 আর ওয়াই আছে 140, এটা একটা সংমিশ্রণ। তাহলে সি বিন্দু কি আছে? সি বিন্দুতে এক্স আছে 100, ওয়াই ও আছে 100। ডি বিন্দুতে কি আছে? ডি বিন্দুতে এক্স আছে 140, ওয়াই আছে 50। ই বিন্দুতে কি আছে? ই বিন্দুতে এক্স আছে 150, কোনো ওয়াই নেই, অর্থাৎ ওয়াই 0। তাহলে কি শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সমন্বয় রেখা কি? উৎপাদন সমন্বয় রেখা কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা, যে বিন্দুগুলো ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি দ্বারা দুইটা দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। তাহলে কি তাই প্রকাশ করছে না যে এই একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা এ বিন্দু এক্স এর 0 ওয়াই এর 150, বি বিন্দু ওয়াই এর এক্স এর 50 ওয়াই এর 140, সি বিন্দু এক্স এর 100 ওয়াই এর 100, ডি বিন্দু এক্স এর 140 ওয়াই এর 50, ই বিন্দু এক্স এর 150 ওয়াই এর 0 উৎপাদন নির্দেশ করতেছে। এই রেখা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দুগুলো এই সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব এটা প্রকাশ করতেছে। তাই এই জন্য এটার নাম হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা কার উৎপাদন সম্ভাবনা রেখা? এটা হচ্ছে এক্স ও ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি উৎপাদন সম্ভাবনা রেখা সম্বন্ধে আর তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা যদি না বুঝো কমেন্টসে জানাবে, বারবার আমি বুঝিয়ে দিব। প্রথম থেকে চিত্রগুলো বুঝবে, কারণ অর্থনীতিতে বেশ কিছু চিত্র আছে, এই চিত্রগুলো খুব সহজ, বুঝলে খুবই সহজ। তাহলে কি তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই চিত্রটা সহজ না? তাহলে আমরা আসলে একটা চিত্র নিয়ে একটু ব্যাখ্যা করি, এটা তোমাদের শ্রেণীর একটা কাজ করি আমরা। এখানে উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা? এবি। এবি হলো
উৎপাদন সম্ভাবনা রেখা। কিসের উৎপাদন সম্ভাবনা রেখা? এটা হচ্ছে ধান ও পাটের উৎপাদন, ধান ও কাপড়ের উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখা বিভিন্ন বিন্দু ধান ও পাটের কি কি সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। তাহলে এবি রেখার সংজ্ঞাটা আমরা কি বলতেছি এখানে, যে এবি রেখা হলো ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার বিভিন্ন বিন্দু ধান ও কাপড়ের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। আবার খেয়াল করো কি বলছি, যে এবি হচ্ছে ধান ও কাপড়ের উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার বিভিন্ন বিন্দু ধান ও কাপড়ের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষ, শর্ত তো এটা থাকবেই, কারণ মানুষের সম্পদ সীমিত। ওই সীমিত সম্পদ দ্বারাই কি কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তা যে রেখায় প্রকাশ করা হয় সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উৎপাদনকারী যদি শুধু কাপড় উৎপাদন করতে চায় তাহলে কোন বিন্দুতে উৎপাদন করবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিন্দুতে এক্স নাই। একটা কথা মনে রাখবে, লম্ব অক্ষে কোনো এক্স নাই, ভূমি অক্ষে কোনো ওয়াই নেই। অর্থাৎ শুধু কাপড় যদি উৎপাদন করতে চায় তাহলে সে ধান উৎপাদন করবে না, ধানের উৎপাদন শূন্য। ধানের উৎপাদন মূল বিন্দু কাপড় উৎপাদন এই বিন্দুতে, তাহলে কাপড় উৎপাদন করবে এই বিন্দুতে। অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন করলে সে কোনো ধান উৎপাদন করবে না, পুরোটাই কাপড় উৎপাদন করবে তার সমস্ত সম্পদ দ্বারা। এখন সে যদি সি বিন্দুতে উৎপাদন করে তাহলে কি, এই বিন্দুতে উৎপাদন করলে আমরা কি পেলাম, ধান উৎপাদন শূন্য, কাপড় উৎপাদন ওয়ে। আর সি বিন্দুতে কি উৎপাদন করে, এক্স উৎপাদন করে ও এম, ওয়াই উৎপাদন করতে পারে ওপি। এটা দ্বারা এই সম্ভাবনায় প্রকাশ পায় যে সি বিন্দুতে এক্স এর ও এম, ওয়াই এর ওপি পরিমাণ উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এক্স এর ও এম আর ওয়াই এর ওপি উৎপাদন করা সম্ভব। তাহলে বলো তো ডি বিন্দুতে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব, কোন সংমিশ্রণ? ডি বিন্দুতে এক্স এর ও এন আর ওয়াই এর ও কিউ উৎপাদন করা সম্ভব। তাহলে বি বিন্দুতে কি, বি বিন্দুতে এক্স এর ও বি কিন্তু ওয়াই এর উৎপাদন শূন্য। অর্থাৎ বি বিন্দুতে উৎপাদন করলে শুধু ধান উৎপাদন করে, কোনো কাপড় উৎপাদন করে না। বি বিন্দুতে উৎপাদন করলে শুধু ধান উৎপাদন করে, কোনো কাপড় উৎপাদন করে না। আর যদি শুধু কাপড় উৎপাদন করে তাহলে উৎপাদন করে এই বিন্দুতে, আর শুধু ধান উৎপাদন করে তাহলে উৎপাদন করে বি বিন্দুতে। এগুলো তোমাদের বুঝতে হবে, এগুলো চিত্র দিয়ে প্রশ্ন করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। উৎপাদন সম্ভাবনা রেখার বেশ কিছু তাৎপর্য রয়েছে, চলো আমরা কয়েকটি আলোচনা করি। বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ করা যায় কিভাবে, আসলে দেখি আমরা। এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। কার উৎপাদন সম্ভাবনা রেখা? এক্স আর ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখা আমরা আগেই বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখা যত নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যে সম্পদ আছে তার পুরোটাই দ্বারাই এই উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন করা সম্ভব। তাহলে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদনকারী যদি এ বিন্দুতে উৎপাদন করে তাহলে ও এ পরিমাণ ওয়াই উৎপাদন করে, এক্স এর উৎপাদন এখানে শূন্য। যদি বি বিন্দুতে উৎপাদন করে তাহলে তার এক্স এর পরিমাণ ও বি, ওয়াই এর পরিমাণ শূন্য। এরকম মাঝে সে এক্স ওয়াই দুইটাই উৎপাদন করতে পারে, তাহলে সি বিন্দু বা ডি বিন্দুতে উৎপাদন করবে। এখন কথা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এর পুরোটাই যদি ব্যবহার করে তাহলে এ বি রেখার উপরে যে কোনো বিন্দুতে তাকে সে উৎপাদন করে। অর্থাৎ এ বি রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সেটা হবে সর্বোচ্চ উৎপাদন। এ বি রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সেটা হবে সর্বোচ্চ উৎপাদন। এই রেখার বাহিরে তার পক্ষে উৎপাদন করা সম্ভব না। আর এর রেখার ভিতরে উৎপাদন করতে পারবে, কিন্তু সেই উৎপাদন করলে তার সম্পদ তো অব্যবহৃত থেকে যাবে, তার পুরো সম্পদ, সম্পূর্ণ সম্পদ ব্যবহৃত হবে না। এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য অঞ্চলের সীমানা রেখাও বলা হয়। অর্জনযোগ্য অঞ্চলের সীমানা রেখাও বলা হয়, এটা তোমরা মনে রাখবে
যে উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য অঞ্চলের সীমানা রেখাও বলা হয়, কারণ এটা তার অর্জন, এর বাইরে তার অর্জন নাই, অর্জন করা সম্ভব না, কারণ তার সম্পদ নাই। এর ভিতরে তার অর্জনযোগ্য, কিন্তু ভিতরে উৎপাদন করলে তার সম্পদ সম্পূর্ণ ব্যবহৃত হয় না। অর্থাৎ সম্পদ ব্যবহৃত মানে কি, সম্পদ বেকার থেকে যায়। এই জন্য বলা হয় এফ বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য কিন্তু সম্পদ সম্পূর্ণ অনিয়োজিত তথা বেকারত্ব। এখানে অর্জনযোগ্য কিন্তু সম্পদ সম্পূর্ণ ব্যবহৃত হইতেছে না, এজন্য এখানে অপূর্ণ নিয়োগ থাকতেছে। অপূর্ণ নিয়োগ, এটাকে অদক্ষ অঞ্চল বলা হয়। উৎপাদন করে যদি অদক্ষ হয়, তার সম্পদ পুরো ব্যবহার করবে না, সম্পূর্ণ ব্যবহার করবে না, কিন্তু সম্পদ তো ফেলে রাখার কোনো যুক্তি নাই, এমনিতে সম্পদ সীমিত। এজন্য দক্ষ উৎপাদনকারী এ বি রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করবে, তাহলে তার সম্পদ সম্পূর্ণ ব্যবহৃত হবে। কিন্তু এ বি রেখার ভিতরে যদি করে, তাহলে তার সম্পদ সম্পূর্ণ ব্যবহৃত হবে না, সেটা হবে বেকারত্ব। আর এ বি রেখার বাইরে উৎপাদন করতে চাইলে, যেমন ই বিন্দুতে যদি উৎপাদন করতে চায়, তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব না, কারণ ই বিন্দুতে উৎপাদন করার মতো সম্পদ নেই। এজন্য এই ই বিন্দুকে বলে অর্জনযোগ্য অঞ্চল। এই অঞ্চল কে বা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের অঞ্চলকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। তাহলে আমরা খেয়াল করো, তিন ধরনের অবস্থা পেলাম। একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে উৎপাদনকারী কাম্য উৎপাদন এই উৎপাদন সম্ভাবনার উপরে হয়ে থাকে। কাম্য উৎপাদন ঘটে এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে। এর ভিতরে যদি উৎপাদন করে, তাহলে সম্পদ অব্যবহৃত থাকে। এর বাহিরে উৎপাদন করার মতো সম্পদ নাই, কাজে এটা অর্জনযোগ্য, উৎপাদন করা সম্ভব না। তাহলে আমরা এখানে কি বেকারত্ব দেখতে পেলাম না? বেকারত্ব যদি এফ বিন্দুতে উৎপাদন করে তাহলে বেকারত্ব, আর এ বি রেখার উপরে উৎপাদন করে তাহলে পূর্ণ নিয়োগ, সমস্ত সম্পদ নিয়োগ হয়, উৎপাদনের সকল উপকরণ ব্যবহৃত হয়। এইগুলো একটা তাৎপর্য। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনৈতিক সমৃদ্ধি বা মন্দা ঘটছে কিনা সেটাও নির্ধারণ করা যায়। কিভাবে, চলো আমরা একটু দেখি। এবি হচ্ছে এক্স আর ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয়, ডান দিকে স্থানান্তরিত হয়ে সিডি হলো, তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল আগে যে সম্পদ ছিল এখন তার চেয়ে সম্পদ বৃদ্ধি পাইছে। উৎপাদনের উপকরণ যাই বলো সেগুলো আগের চেয়ে বৃদ্ধি পাইছে। তার মানে কি, অর্থনৈতিক সমৃদ্ধি করছে। অর্থনৈতিক সমৃদ্ধি, উৎপাদন সম্ভাবনা রেখা যদি উপরে স্থানান্তরিত হয়, উপরের দিকে উঠে, তাহলে বোঝা যায় যে অর্থনীতিতে সমৃদ্ধি করছে। আর যদি নিচের দিকে যায়, তাহলে বোঝা যায় আগের চেয়ে সম্পদ কমছে, তার মানে অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। ইএফ হলো, আগে ছিল, প্রথমে ছিল এবি, এবি থেকে হলো সিডি, সিডি হলে অর্থনৈতিক সমৃদ্ধি, আর যদি ইএফ হয় তাহলে অর্থনৈতিক মন্দা। এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দাও নির্ধারণ করা যায়। এছাড়াও আরো তাৎপর্য আছে, যেমন নির্বাচন সংক্রান্ত সমস্যা ব্যাখ্যা করা যায়। তারপরে তোমার মৌলিক অর্থনৈতিক সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই সব সমস্যাও উৎপাদন সম্ভাবনার সাহায্যে ব্যাখ্যা করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা যায়, সেটা হলো সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করা যায়। সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা আমরা চিত্রে আজকে গেলাম না, আমরা আগামী ক্লাসে আমাদের এটাই পড়বো যে সুযোগ ব্যয় কি, উৎপাদন সম্ভাবনা রেখাতে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করব আমরা আগামী ক্লাসে। তাহলে এই ছিল তাৎপর্য। তাহলে তাৎপর্যের মধ্যে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে বেকারত্ব পূর্ণ নিয়োগ নির্ধারণ, এটা ব্যাখ্যা করা যায়। বেকারত্ব পূর্ণ নিয়োগ নির্ধারণ এটা ব্যাখ্যা করা যায়। আর এটা ব্যাখ্যা করা যায় অর্থনৈতিক সমৃদ্ধি না মন্দা, সেটা ব্যাখ্যা করা যায়। আর ব্যাখ্যা করা যায় নির্বাচন সংক্রান্ত সমস্যা ব্যাখ্যা করা যায়। তারপর অর্থনৈতিক সমস্যা, যেমন কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো ব্যাখ্যা করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে সুযোগ ব্যয় ব্যাখ্যা করা যায়। সুযোগ ব্যয়ের ধারণা আমরা আগামী ক্লাসে যেহেতু আলোচনা করব, এজন্য আজকে আর আলোচনা আমরা করলাম। তাহলে আমাদের যে তিনটা শিখন ফল নিয়েছিলাম, আমাদের অর্জিত হয়েছে না? কি ছিল শিখন ফলগুলো? শিখন ফল প্রথমে ছিল উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা। উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা কি মনে আছে? উৎপাদন সম্ভাবনা রেখা
এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। যে কোনো রেখা আসুক, তোমরা বলতে পারবে না রেখার সংজ্ঞা, এভাবে বলতে হবে যে ভূমি অক্ষে কি আছে, লম্ব অক্ষে কি আছে, এই দুইটা মিলিয়ে সংমিশ্রণই হলো ওই রেখা। সামনে আমরা আরো রেখা পড়বো, তখন তো এগুলি তোমাদের সহজ হয়ে যাবে। তারপরে 2 নম্বর শিক্ষণফল কি ছিল? 2 নম্বর ছিল উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, সেটাও তোমরা পারবে। আর 3 নম্বর ছিল উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম তা তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তার জন্য একটু মূল্যায়নের ব্যবস্থা, আমরা তোমাদেরকে একটু মূল্যায়ন করব। মূল্যায়ন যেহেতু তোমরা সরাসরি তোমাদের ক্লাস নিতে পারতেছি না, তোমরা কমেন্টসে উত্তরগুলো লিখবে। তার আগে আমি আরেকবার বলে দিব, তারপরে তোমরা উত্তরগুলো লিখো। পিপিসি এর পূর্ণরূপ কি? প্রথমেই আমরা বলেছিলাম কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পিপিসি এর পূর্ণরূপ হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? মনে আছে না? উৎপাদন সম্ভাবনা রেখা এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের যে যে সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তা প্রকাশ করে। এখানে অর্থনীতিবিদদের সংজ্ঞা আছে, তোমরা সেগুলো দু একটা পড়তে পারো, নিজের ভাষায় লিখবা, সেটাই সবচেয়ে ভালো। তবে অর্থনীতিবিদরা কিভাবে সংজ্ঞা দিচ্ছে সেটাও একটু জানার দরকার আছে, কারণ অনেক সময় সংজ্ঞা তুলে দিয়ে বলে যে এটা কার সংজ্ঞা। চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা যদি এতক্ষণ আলোচনা বুঝে থাকো তাহলে চিত্র থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এ বি রেখাটির নাম কি? বলতে পারবে না? এ বি রেখা হচ্ছে ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি রেখাটির নাম হচ্ছে ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা। ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন কত? বলতে পারবে না? কোথায় ছিল? ধানের উৎপাদন 0, অর্থাৎ ধান ও বিন্দুতেই আছে, কোনো দিকে যায়নি। তাহলে পাটের উৎপাদন কত? ওই। তাহলে ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন ওই। কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে? এখানে কোন বিন্দুতে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকবে? আমরা দেখিয়েছিলাম ই বিন্দুতে। ই বিন্দুতে উৎপাদন করলে সম্পদ সম্পূর্ণ ব্যবহৃত হয় না, অর্থাৎ সম্পদের অপূর্ণ ব্যবহার এখানে হয়। এটা কি অদক্ষ অঞ্চল, অপূর্ণ নিয়োগ, অদক্ষ অঞ্চল, যেটাই বলো। সি বিন্দুতে ধানের উৎপাদন কত? সি বিন্দুতে ধানের উৎপাদন কত বলতে পারবে না? সি বিন্দুতে ধানের উৎপাদন হচ্ছে OM পরিমাণ। ধানের উৎপাদন হচ্ছে OM পরিমাণ। আমরা কিভাবে নির্ণয় করি? যে বিন্দু বলাবো ওই বিন্দু থেকে ধানের উপর লম্ব আঁকবো। আর যদি পাট বলতো তাহলে কতটুকু পাট উৎপাদন হইতো? আমরা এদিকে দিলে ON। ধান হচ্ছে OM আর পাট হচ্ছে ON। সি বিন্দুতে ধানের উৎপাদন OM, পাটের উৎপাদন ON। এখানে প্রশ্ন করেছে সি বিন্দুতে ধানের উৎপাদন কত? সি বিন্দুতে ধানের উৎপাদন OM। উৎপাদনকারী যদি শুধুমাত্র ধান উৎপাদন করতে চায় তবে কোন বিন্দুতে উৎপাদন করবে? মনে আছে না? শুধু যদি ধান উৎপাদন করতে চায়, অর্থাৎ লম্ব অক্ষে কোনো দিক কোনো যাবে না, শুধু ভূমি অক্ষে। অর্থাৎ আমরা কি বলছিলাম যে লম্ব অক্ষে এখানে কোনো ধান নেই আর ভূমি অক্ষে কোনো পাট নেই। তাহলে ধান শুধু ধান হলে তাহলে ভূমি অক্ষে OB পরিমাণ ধান উৎপাদন করতে পারবে। উৎপাদনকারী যদি শুধুমাত্র ধান উৎপাদন করতে চায় তবে কোন বিন্দুতে উৎপাদন করবে? তাহলে বি বিন্দুতে উৎপাদন করবে। সি, ডি ও ই বিন্দুগুলো কি নির্দেশ করে? খেয়াল করো, সি বিন্দু কি নির্দেশ করে? সি বিন্দু এটা পূর্ণ নিয়োগ অবস্থা, অর্জনযোগ্য, পূর্ণ নিয়োগ, কাম্য বিন্দু, বিভিন্নভাবে বলা যায়। সি বিন্দু উৎপাদন করলে উৎপাদনকারী সম্পূর্ণ সম্পদ ব্যবহৃত হয়, এজন্য এটা কাম্য উৎপাদন।
অর্জনযোগ্য কাম্য উৎপাদন। আর ডি বিন্দুতে উৎপাদন এটা অর্জনযোগ্য, এখানে ডি বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, ডি বিন্দুতে উৎপাদন করার মতো সম্পদ নেই, এটা অর্জনযোগ্য অঞ্চলের মধ্যে পড়েছে। আর ই বিন্দু অর্জনযোগ্য, তবে এখানে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে, এজন্য ই বিন্দুতে উৎপাদন করা হয় না, এটা অদক্ষ অঞ্চল। অর্জনযোগ্য তবে অপূর্ণ নিয়োগ থাকে, এখানে বেকারত্ব থাকে, এজন্য ই বিন্দুতে উৎপাদন করা হয় না। এই ছিল আমাদের মূল্যায়ন। তোমাদের একটা বাড়ির কাজ দেই, আজকের ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। বাড়ির কাজ তোমাদের গত ক্লাসে বলেছি যে বাড়ির কাজের জন্য একটা খাতা তৈরি করবে, সেই খাতায় বাড়ির কাজগুলো করে রাখবে, যখন কলেজ খুলবে তখন আমাকে সেই কাজগুলো দেখাবে। আজকের বাড়ির কাজ তোমাদের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে ধান ও পাট উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিচের তালিকায় দেওয়া হলো। ধান আমরা কেজিতে ধরেছি, পাট সংমিশ্রণ, ধান 0, পাট 100, এ সংমিশ্রণ এরকম সূচি দেওয়া আছে, বি সংমিশ্রণ, সি সংমিশ্রণ, ডি সংমিশ্রণ। তোমরা কি করবে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমি বাড়ির কাজটা ওইভাবে দিয়েছি। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? এটা নাম্বার কত থাকে? 1 নাম্বার। একটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে, ভিতরে এবং বাহিরের বিন্দুগুলো কি নির্দেশ করে? একটু আগে আমি বললাম তোমাদেরকে, সেটাই তোমরা নিজের মতো করে লিখবে যে যা বুঝতে পেরেছ। উপরের উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। রেখা অঙ্কন করো, কাকে কথাটা বেশি হয়ে গেছে। উপরের উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, পারবে না? উৎপাদন সম্ভাবনা সূচি এটা, এই উৎপাদন সম্ভাবনা সূচি থেকে এটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবে। আজকে ক্লাসের প্রথম চিত্র বুঝে থাকো তাহলে অবশ্যই পারবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি উৎপাদক 40 কেজি ধানের সাথে 60 কেজি পাট উৎপাদন করতে চায়, সূচিতে কত আছে? 40 কেজি ধানের সাথে 90 কেজি পাট। এখন 40 কেজি ধানের সাথে যদি 60 কেজি পাট উৎপাদন করতে চায়, তা কি তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? আমি আর বলে দিলাম না, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে সূচিতে ছিল 40 এর সাথে 90, 40 একক ধান উৎপাদন করলে 90 কেজি পাট উৎপাদন করতে পারে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে 40 কেজি ধানের সাথে যদি 60 কেজি পাট উৎপাদন করতে চায়, তা কি তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? ব্যাখ্যা করো। তুমি এর পক্ষে বলতে পারো, বিপক্ষে বলতে পারো, সেটা তুমি যুক্তি দিয়ে দেখাবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্টসে জানাবে। তোমরা কমেন্টসে জানাতে না জানালে তো আমরা বুঝতে পারি না যে তোমরা কি ক্লাসগুলো করছো না কি বুঝতে পারছো কিনা। ক্লাসগুলো নিয়মিত ক্লাস করবে, তাহলে এগুলো তোমাদের খুবই সহজ জিনিস, ক্লাস না করলে কঠিন লাগবে। তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, নিজে সচেতন থাকবে, অন্যকেও সচেতন করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।